বহুদিন আমরা কাটিয়ে এসেছি শরৎ থেকে হেমন্তের পথে উত্তরণ, এরকম একটা সময়ে আজকে আমরা মিলিত হয়েছি। পূবের আকাশ ও মঞ্জুরির হাত ধরে বিজয়ের আড্ডা 2002। সারা পৃথিবীব্যাপী একটা ভয়ঙ্কর অতিমারির প্রেক্ষাপটে আমরা বিগত প্রায় 8 মাস আমাদের জীবন যাপন করে চলেছি। এর মধ্যেই আমাদের শিল্পচর্চা, কৃষ্টির প্রয়োগ ইত্যাদি বদলেছে। আমরা নতুন বিভিন্ন আঙ্গিক খুঁজে পেয়েছি। তারই মাঝখানে আজকে আমাদের এই সন্ধ্যা আমরা একত্রিত হয়েছি। আপনারা এসেছেন আমাদের ডাকে, আমরা আপ্লুত। আজকে আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রূপ কাহিনী থেকে নির্বাচিত অংশবিশেষ পাঠ করে আপনাদের শোনাচ্ছি। এই অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন আজ থেকে প্রায় 30 বছর আগে। সেই সময়কার প্রেক্ষাপটে লেখা এই অংশটা আসলে আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিছুটা সমসাময়িকতার দাবি রাখে। শুরু করছি রূপ কাহিনী। পর্বজলের হেমন্তকাল, স্তব্ধ নষ্ট দুপুরবেলা, জল ঝাঁপানোর দীর্ঘ ও দুরন্ত খেলা একটুকে শেষ করেছি। ডাঙায় এসে উঠবা মাত্র ঠাকুরমাতার নিয়মাফিক নাকের চুলের ঝুঁকিটা খুব শক্ত করে ধরেছিলেন। লজ্জা করেন আজকেও ঠিক বাবার কাছে পাঠিয়ে দেবার ভয় দেখিয়ে তেমনি করেই বকাঝকা করেছিলেন। আমিও তেমনি ঘাড় বেঁকিয়ে বলেছিলাম, বেশ করেছি, বেশ করেছি। এবার তবে শুরু করি ঠাকুরমা আর ঠাকুরদাদার সেই দুপুরের তর্ক নিয়ে। এইখানে তো শুধুই জল আর শুধুই কাদা, তার চেয়েও শহরে থাক, মা আর বাবার কাছেই থাকুক। কলকাতার তো বাতাস ভিন্ন, সেই বাতাসটা এবার একটু গায়ে মাখো। গোপন করছো কেন তোমার মনের আশটা? স্পষ্ট করে বলো দেখি, কি হবে কলকাতায় গিয়ে? কি লাভ উল্টো পাল্টা বাতাস বুকের মধ্যে টেনে নিয়ে? লেখাপড়া শিখতে পারবে, হায় মা কালী, হায় নারায়ণ বিপদ তারণ, হায় শ্রীকৃষ্ণ বনমালী। এইখানে কি স্কুলই নেই ধারে কাছে? না থাক, একটা ভদ্রগোছের পাঠশালা অবশ্য আছে, কিন্তু কোথায় ভদ্রগোছের গুরুমশাই? হইতেটা তার ভদ্র ঠিকই, কিন্তু মানো আর না মানো, আসল কথাটা তুমিও জানো। পাঠশালার ওই পোড়া ঘরে সকালবেলায় ঘন্টাখানেক লোকটা শুধু ছাত্র কি নয়, বাদবাকি দিন পোস্ট অফিসের চাকরি করে, হাটে বাজারে চিঠি বিরোয়। তাই বুঝি কলকাতার কথা ভাবছ? আচ্ছা, ওই তো একটা 5 বছরের ছোট্ট বাচ্চা, এই বয়সে সাঁতরে দেখো মস্ত পুকুর দিচ্ছে পানি, সর্বনাশের মাথায় বাড়ি। আরে মোলো, এই কি একটা কথার মতন কথা হলো? সারাটা দিন শুধুই কি আর জলে ভিজছে, দুইছে গরু উঠছে গাছে, জাল ফেলে মাছ ধরছে, হাটে একলা একলা যাচ্ছে, মাঠের কাজের তত্ত্ব তালাশ করছে, 3টে পুঁথিপত্র ছাড়াই বুঝে নিচ্ছে কখন ফসল ঘরে উঠবে, কখন মারাই। বুঝে নিচ্ছে ঢেকির পাড়ে কোমল ধানকে কতটা চাল বানিয়ে ছাড়ে। সোমবারের শুক্রবারে গঞ্জে গিয়ে নিজের হাতে জিনিসপত্র সওদা করছে, খবর রাখছে কোন ফসলের দর কতটা উঠছে কতটা পড়ছে, এবং দোকানদারের কাছে দাম মিলিয়ে ফেরত পয়সা হিসেব করে বুঝে নিচ্ছে। এখন বলো, এই কি নয় যথেষ্ট শিক্ষা? পাচ্ছে না যা, সে তো না বিদ্যালয়ের বসছে ভিক্ষা। জ্ঞান বৃক্ষের শিকড়টাকে বেটে তুলে এর চেয়ে বেশি ওই শিশুকে গিলিয়ে দেবে কোন স্কুলে? আমি ঘুমের ভান করে সব শুনতে থাকি। চক্ষু রাখি বাইরে রৌদ্র ছায়ার দিকে। কাঁঠাল গাছের মাথায় আলো, বুকের মধ্যে গভীর ছায়া, দিঘির জলে মেঘের মায়া। কোথাও একটা ঘুঘু ডাকছে পাতার ফাঁকে জনার দিকে। ঠাকুরদা নাকি সারাটা জীবন কলকাতায় কাটিয়ে
তারপর শেষ বয়সে এই গ্রামের বাড়িতে এসে উঠেছে। এখন আর তিনি গ্রামের বাইরে পা বাড়াতে চান না। কলকাতার নাম শুনলেই চটে যান, বলেন, ওরে দাদা, শহর হচ্ছে রাক্ষসে এক গোলক ধাঁধা। তাই বলে কি সেখানে যেতে নেই? আছে রে দাদা, আছে। সেখানে চাকরি করবার জন্য যেতে হয়, মামলা করবার জন্য যেতে হয়, আবার চাকরি বাকরির পালা চুকিয়ে মামলা মোকদ্দমায় জিতে আদালতের ডিগ্রিতে নকল নিয়ে ঢোল বাজাতে বাজাতে সেই গোলক ধাঁধার ভিতর থেকে বেরিয়েও আসতে জানতে হয়। সবাই অবশ্য বেরোতে পারে না। কার পারে জানিস? ঢোকবার সময় যারা পথের উপরে ঘড়ির দাগ এঁকে রাখে, কাজ মিলিয়ে সেই দাগ দেখে দেখে বেরোতে পারে শুধু তারাই। এই পর্যন্ত বলে তিনি চুপ করে থাকেন। তারপর আমার দিকে তাকিয়ে এক কাল হেসে নিজের বুকে একটা টোকা মেরে খুব গর্বিত ভাবে জানিয়ে দেন, এই আমি যেমন পেরেছিল। তুই জিজ্ঞেস করি, আমি পারবো না? ঠাকুরদা বলেন, আমার নাতি তো, তাই পারতেও পারিস, কিন্তু না পারলেই মুশকিল। সারাটা জীবন ওই গোলক ধাঁধার মধ্যে ঘুরতে হবে। তাই বলছিল যে না যাওয়াই ভালো। 7 বছর বয়সে যেদিন প্রথম আমি গোলক ধাঁধার মধ্যে এসে ঢুকি, আমি যখন ক্লাসে যাই তখন ইংরেজি পড়ানো হচ্ছে। মাস্টারমশাই বলছিলেন, LAME, লেপ। লেপ মানে খঞ্জ। খঞ্জ মানে কিরে জগাই? সামনের বেঞ্চিতে যে ছেলেটা উঠে দাঁড়ালো, বুঝতে পারলাম যে সেই হচ্ছে জগাই। কিন্তু সে কিছু বলবার আগেই ঢং ঢং করে ঘন্টা পড়লো, আর মাস্টারমশাই অমনি থাক থাক, কাল হবে বলতে বলতে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। জগাই তখন আমাকে এসে জিজ্ঞেস করলো, একদিন প্রাতঃকালে এক কানাগলির মধ্যে একজন খঞ্জ মানুষের সহিত আমার সাক্ষাৎ হইয়াছে, এর ইংরেজি তো নিশ্চয়ই জানিস না? আমি বললাম, না মানে। তখন সে বললো, ঠিক আছে ঠিক আছে, তোকে বরং খুব সহজ দেখে একটা প্রশ্ন করি। আচ্ছা, রামেরা 5 ভাই, এর ইংরেজি কি হবে বলতো? আমি খানিক টপকিলে বললাম, রামস আর 5 ব্রাদার্স। তাতে গোটা ক্লাস তো হেসে উঠলোই। জগাই আমার মাথায় একটা গাঁটটা মেরে বললো, বাস বাস, আমি তো মনিটর, আমার কাছে জেনে রাখ, কাল থেকে তুই লাস্ট বেঞ্চিতে বসবি। ক্লাসের সেই লাস্ট বেঞ্চিতে আমি অমলকান্তিকে পেয়ে যাই। আমার নাম যে অমলাংশু, এইটা শুনে সে একটু অবাক হয়নি। শুধু এক পলক আমার দিকে তাকিয়ে থেকে অল্প একটু হেসে বলেছিল, বস, আজ থেকে আমরা বন্ধু হলাম। কিন্তু তুই আবার সামনের বেঞ্চিতে চলে যাবি না তো? জগাইয়ের গাঁটটা খেয়ে আমার মাথা খুলে গিয়েছিল। সেই খোলা জায়গাটা একবার হাত বুলিয়ে নিয়ে বললাম, না। অমলকান্তি আমাকে ঘুড়ি ওড়াতে শিখিয়েছিল। ঘুড়ির সুতোয় ভাত চিড়ে আর খড়িয়ের মন্ডের মাঞ্জা দিতে শিখিয়েছিল। টানা লাটা 2 রকমের মাঞ্জা দিয়ে 2 কায়দায় প্যাঁচ খেলতে শিখিয়েছিল। তাছাড়া মাঞ্জা বানাবার জন্য যে কেরোসিনের বোতল ভেঙে তার কাঁচ ড্রাম লাইনের উপরে রেখে এলে যে আমাদেশতে কাঁচ গুঁড়ো করবার মেহনত অনেক কমে যায়, সেটাও আমি তারই কাছে শিখি। অমলকান্তি পড়া বলতে পারল না। যা কিছুই জিজ্ঞেস করা হোক, ভীষণ অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো। সে যে দূর হতে চায় এমন কথা অমলকান্তি কখনো বলতে শুরু করেনি। শুধু মাঝে মাঝেই বলতো যে কলকাতা তার ভালো লাগে না, খুব শিগগিরই সে কুলি কিংবা জাহাজের খালাসি হয়ে উগান্ডায় চলে যাবে। আমি ভেবেছিলাম উগান্ডায় তার মামার কিংবা পিসির বাড়ি, আর তাই যে সেখানে যাবার জন্য অমলকান্তির কুলি কিংবা খালাসি হবার দরকার হচ্ছে কেন, তা আমি বুঝতে পারি। এই নিয়ে অবশ্য তাকে প্রশ্ন করে জানা গেল যে উগান্ডায় তার মামার বাড়ি ঠিকই, কিন্তু জায়গাটা হচ্ছে আফ্রিকায়। দেখতে দেখতে বছর কেটে যায়। গ্রীষ্ম, বর্ষা,
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যাকে আমি ভালোবাসতে চাইনি, যাকে ধরা দিয়েও তুমি পালাতে চেয়েছি বারবার, সেই কলকাতার চেহারাটাকে পাল্টে দিতে দিতে ঋতুচক্রের রুদ্রাক্ষ লিখে গেল। ক্রমাগত ঘুরতে থাকে, তো ঘুরতেই থাকে। অমলকান্তি যিনি বলেছিল সে রোদ্দুর হতে চায়, তার পরের দিনই তো আমরা স্কুল ছুটির পরে ক্লাস 7-এর ছেলেরা গিয়েছিল ভূকৈলাসের মন্দির দেখতে। ফিরতি পথে সবাই মিলে বাসে উঠে ময়দান পর্যন্ত এসেছিল। তখন রাত হয়েছে, চানবাজারের রাস্তা ধরে একা একা বাড়ি ফিরছে। সেই সময় হঠাৎ বুকের রক্ত জমিয়ে দেওয়া একটা আর্তনাদ শুনতে পাই। পরক্ষণে খুলে যায় একটা একতলা বাড়ির সদর দরজা, আর ভিতর থেকে ছুটে বেরিয়ে আসে একটি মেয়ে। পরনে কালো ছায়া আর কপালের উপরে লেপ্টে আছে লাল টকটকে সিঁদুর। রাস্তার উপরে আছড়ে পড়ে সে চেঁচিয়ে ওঠে, আমি ভুল রাস্তায় এসেছি, আমাকে ফিরিয়ে নিয়ে যাও গো, ফিরিয়ে নিয়ে যাও। কে কাকে ফিরিয়ে নেবে? এই শব্দ, এই গন্ধ, এই বর্ণমালার উচ্ছ্বাসের মধ্যে, এই রক্ত আর এই ঘামের মধ্যে, বাঁচবার এই দুরন্ত চেষ্টা আর মারবার এই দুর্দান্ত ষড়যন্ত্রের মধ্যে, যৎসামান্য এই সাফল্য আর সীমাহীন এই ব্যর্থতার মধ্যে গলা পর্যন্ত ডুবে গিয়ে আমি আজ ভাবতে থাকি, কেউ কি সত্যি কাউকে কোথাও ফিরিয়ে নেয়? কেউ কি নিতে পারে? ভাবি আর দেখি, আমার চতুর্দিকে ছড়িয়ে গেছে গোলক ধাঁধা, আমার কানের মধ্যে বাজতে থাকে, ফিরিয়ে নাও গো, ফিরিয়ে নাও। অথচ আমার রক্তের মধ্যে ছড়িয়ে যায় নিশির ডাক। আমার ভয় হয় লক্ষ লক্ষ মানুষের জুতোর তলার ঘষ্টানিতে সেই চক্ষুরির দাগ আজ মিলিয়ে গেছে। ভয় হয় আমারও আর ফেরা হবে না।